স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসে চলবে মেট্রো রেল। প্রতি মাসে নির্মাণ হচ্ছে 1 কিলোমিটার ভায়াডাক্ট, বসছে রেলের স্লিপারও। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি মাত্র 19টি। প্যারাপেট তৈরিতে তুলনামূলক ধীর গতি। চট্টগ্রামে নানা অজুহাতে চলছে নির্বিচারে পাহাড় কাটা। 1 দশকে বিলীন হয়েছে অন্তত 200। রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রতি মাসে 1 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন তারে চলতে থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসেই চলবে মেট্রো রেল। এরই মধ্যে 53 ভাগের বেশি কাজ সার্বিকভাবে শেষ হয়েছে। কাজ নির্বিঘ্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার কথাও জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। দিনরাত এক করে চলছে মেট্রো রেলের কাজ। লক্ষ্য ছুঁতে হবে, তাই দম ফেলারও ফুরসত নেই। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও ফার্মগেট মতিঝিল এলাকায় দৃশ্যমান প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে প্রথম 3টি স্টেশনে বসেছে রেলের স্লিপার। ভায়াডাক্ট, ফার্মগেট ও কারওয়ান বাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 53.58%। দিয়াবাড়ি এলাকায় আসলে চোখের সামনে ধরা পড়বে মেট্রো রেলের এমন মহাযজ্ঞ। একদিকে চলছে স্টেশন নির্মাণের কাজ, চলছে রেলের স্লিপার বসানোর কাজ, আবার ঠিক তার পাশেই নিচে একদম হরদম এগিয়ে যাচ্ছে গার্ডার এবং স্ল্যাব নির্মাণের কাজ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ হয়েছে 78%, আর আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত 48%, আর তৃতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে 42%। 20.10 কিলোমিটার ভায়াডাক্ট হলো আমাদের পরিপূর্ণ ভায়াডাক্ট। তার ভিতরে আমরা ইতিমধ্যে 13 কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন কাজ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 1-এর আওতায় প্রকল্প এলাকায় ভূমি উন্নয়নের কাজ শতভাগ শেষ। প্যাকেজ 2-এর কাজ 75 ভাগের বেশি। 3 ও 4-এর কাজ শেষ হয়েছে 75 ভাগ। পঞ্চম প্যাকেজে 52%। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম প্যাকেজের কাজ যথাক্রমে শেষ হয়েছে 53, 52 ও 33%। প্রতি মাসে ভায়াডাক্টের অগ্রগতি 1 কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে এই গতিতে কাজ চললে লক্ষ্য অর্জন সম্ভব। আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, আমরা আশা করছি যে আমরা আমাদের যেটা আর্লি কমিশনিংয়ের যে টার্গেট লক্ষ্যমাত্রা, সেটা আমরা অর্জন করতে পারবো। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে বৎসর, সেই বৎসরটাকে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এটা কাজ করছি। সে লক্ষ্যে এপ্রিলে পরীক্ষামূলক ট্রেন চলাচলের পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র 19টি। আগামী 1 মাসের মধ্যে স্ল্যাব বসানোর কাজ পুরো শেষ হয়ে আসবে বলে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ। এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ হয়েছে 47 ভাগ, আর রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে 67 ভাগ। স্প্যানের উপর শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আরও 6 মাসের বেশি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। সেতুর 41টি স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব আর নিচের অংশে বসাতে হবে রেল স্ল্যাব। এর মধ্যেই সবগুলো স্প্যান বসানোর পাশাপাশি সেখানে স্ল্যাব বসানোর কাজও এগিয়েছে বেশ। জাজিরা প্রান্তে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। মাওয়ান কুমারভোগ ইয়ার্ডে স্ল্যাবগুলো নির্মাণ কাজ চলছে। এই ইয়ার্ডে বানানো হচ্ছে সেতুর 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। এর মধ্যেই শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানোর কাজও প্রায় শেষের দিকে, বাকি আছে মাত্র 19টি। নির্মাণ কাজ শেষে ভাসমান বার্জের সাহায্যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে এইসব স্ল্যাব। পিলারের উপর বসে যাওয়া স্প্যানগুলোতে ক্রেনের সাহায্যে যুক্ত করা হচ্ছে রোড ও রেল স্ল্যাবগুলো। এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানো হয়েছে 1361টি, আর রেল স্ল্যাব যোগ হয়েছে 1974টি। রেলওয়ে ডেকের কাজটা কম্পারেটিভলি সহজ, যা আমাদের অলরেডি 60% হয়ে গেছে। এক একটা স্প্যান করতে সময় লাগে অনেক, 1 মাসের বেশি লেগে যায় একটা স্প্যান একটা গ্রুপে করতে। এটা আমাদের এই কাজটাই টাইম কনজিউমিং। তবে সে তুলনায় কিছুটা ধীরে এগুচ্ছে সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় 25 কিলোমিটার রেলিং নির্মাণের জন্য প্যারাপেট তৈরির কাজ।
মোট 12,000 প্যারাপেটের মধ্যে বানানো হয়েছে 7,000, সেতুতে বসানো হয়েছে মাত্র 22টি। সুখবর হলো ইয়ার্ডে স্ল্যাব বানানোর কাজ প্রায় শেষের দিকে। এক একটি স্প্যানে স্ল্যাব বসাতে সময় লাগে 1 মাসের মতো। এখন জনবল বাড়িয়ে অনেকগুলো দল অনেকগুলো জায়গায় একসঙ্গে যদি কাজ করতে পারে, তবে আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাস নাগাদ স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এবারে জানাবো বিশ্বের বিভিন্ন স্থানে বড়দিন উদযাপনের খবর। করোনা মহামারীতে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে এবার বড়দিনের আয়োজন ছিল সীমিত। এবছর ফ্রান্সের নটরডেমে দর্শনার্থী ছাড়াই হয়েছে আনুষ্ঠানিকতা। যিশুর জন্মস্থান বেথলেহেম সহ বিশ্বের নানা প্রান্তে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উদযাপন করছেন দিনটি। করোনা মহামারীতে বদলে যাওয়া সময়ে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি ঘিরে ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড় কোনো আয়োজনে যোগ না দিলেও সেন্ট পিটারের বসিলিকায় প্রার্থনায় অংশ নেন। সেখানে দেয়া বক্তব্যে বৈষম্য দূর করার আহ্বান জানান। আমাদের মনে রাখতে হবে যীশু খ্রিস্টও ছিলেন গরিব পরিবারের। তার অভাব অনটনের জীবন থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। আমরা যেন মানুষের কল্যাণে নিবেদিত হই, এই হোক শিক্ষা। ফ্রান্সের নটরডেমে এবার দর্শনার্থীদের উপস্থিতি একেবারেই ছিল না। বড়দিনের বিশেষ আয়োজন হয় খুব স্বল্প পরিসরে। যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের জেরুজালেমের বেথলহামে আয়োজন করা হয় বড়দিনের বিশেষ প্রার্থনার। যুক্তরাষ্ট্রেও দিনটি ঘিরে গির্জায় গির্জায় হচ্ছে প্রার্থনা। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। রাশিয়াতেও বড়দিন ঘিরে ব্যাপক আলোকসজ্জা হয়েছে। বিশেষ দিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন রুশ নাগরিকরা। এবার মহামারীর কারণে দেশে দেশে কড়াকড়ির মধ্যেই ভিন্ন আঙ্গিকে চলছে বড়দিনের উদযাপন। সবার একটাই প্রত্যাশা, কেটে যাক 2020-এর আঁধার। The President and I want to wish every American a very Merry Christmas. During the sacred season, Christians celebrate the greatest miracle in human history. বড়দিন ঘিরে বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। তারাও প্রত্যাশা করেছেন নতুন দিনের। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনা প্রাদুর্ভাবে ব্রিটেনে এবছরের বড়দিনের সব আয়োজন লণ্ডভণ্ড হয়। ব্রিটেন জুড়ে কড়া লকডাউনের বিধি ও নিষেধাজ্ঞাগুলোর বেড়াজালে থমকে যায় সব আয়োজন। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। বড়দিন উৎসবকে ঘিরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আর আপন স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার রেওয়াজ ব্রিটেনের প্রাচীন ঐতিহ্য। প্রাচীন এই উৎসব এবার থমকে গেছে করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে। ব্রিটেনবাসী কখনো ভাবেনি যে এই ধরনের শুনশান নীরবতার মাঝেই পালন করতে হবে এবারের বড়দিন। আমার জীবনের এই প্রথমে এই ধরনের বড়দিন আমি আসলে ফেস করছি, সত্যি কথা। কারণ আশেপাশে এত মানুষ পরিচিতর মধ্যে কেউ না কেউ মারা গিয়েছে এই কোভিড-19, সারা পৃথিবী আক্রান্ত। এই বছর আমাদের এই প্যান্ডামিকের জন্য আমাদের গভর্নমেন্ট এমনই রুল আছে যে আমরা কোথাও যেতে পারবো না বা কেউ আমাদের বাসায় আসতে পারবে না। করোনা মহামারীতে বড়দিনের প্রার্থনায় উঠে এসেছে করোনার আগ্রাসন দূর হয়ে পুরো বিশ্ব যেন ফিরে আসুক তার আপন মহিমায়। প্রভু যীশু খ্রিস্টের এই জন্মোৎসবে আমাদের প্রার্থনা থাকবে পৃথিবী যেন খুব দ্রুত আগের নিয়মে ফিরে আসে এবং আমরা আগের মতো আবার এই বড়দিন উৎসবে মেতে উঠতে পারবো। পৃথিবী যেন আবারও হেসে ওঠে, আমরা যেন সবাই একসাথে বড়দিন উদযাপন করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার ব্রিটেনের জন্য সবচেয়ে খারাপ ক্রিসমাস বলে মন্তব্য করেন লন্ডন মেয়র সাদিক খান। গত বছরের এই সময়ে পুরো বিশ্বের নজর ছিল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান প্রদেশে, আর এবার সেই নজর ব্রিটেনের দিকে। করোনার তাণ্ডবে লন্ডভন্ড ব্রিটেনের বড়দিনের উৎসব যেন এখন পুরোটাই ঘরবন্দি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বছরের এই শেষ সময়টাতে টানা ছুটির কারণে অনেকটাই ফাঁকা হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ত শহর লন্ডন। তার উপর এবারের কঠোর লকডাউনের কারণে কেনাকাটার জন্য বহুল প্রতীক্ষিত বক্সিং ডেতেও পুরো শহর পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। সবসময় জমজমাট বাঙালি পাড়াও ছিল শান্ত। এমন চিত্র কখনো দেখেনি শহরবাসী। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। এ যেন জনমানবহীন ভুতুরে নগর। বাস ও ট্রেন স্টেশনে নেই ভিড়। যাত্রীশূন্য ট্রেনগুলো ছুটছে লন্ডনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কেনাকাটার জন্য ব্রিটেনবাসীর কাছে বক্সিং ডে মানেই স্বপ্নের দিন।
বিগত সময়ে দিনটিতে সকাল থেকেই কেনাকাটায় ব্যস্ত থাকতেন স্থানীয় বাসিন্দারা। তবে এবারের চিত্র পুরোটাই উল্টো। কেনাকাটা তো দূরেই থাক, ঘর থেকে বের হওয়াই মানা। বক্সিং ডেতে আমরা সচরাচর কেনাকাটা করতে বাইরে যেতাম, এবছর আর আমরা তা করতে পারছি না। লন্ডন শহর যেন দিনে দিনে ভুতুরে শহরে পরিণত হয়েছে। একদিকে ক্রিসমাসের বন্ধ, অন্যদিকে ভাইরাসের সংখ্যা, প্রতিনিয়ত মানুষের মাঝে ভাইরাসের আশঙ্কা বেড়েই চলেছে। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোরও একই অবস্থা। নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। 10 বছরে এই ধরনের এই পরিবেশটা লন্ডন কখনো দেখি নাই। রাস্তাঘাট শূন্য, কারণ মানুষজন এখন স্টে অ্যাট হোম, মানুষজন এখন ঘরের মধ্যে বন্দি। আর এই বর্তমানে যে ক্রিসমাস টাইমে এমনিতেই ক্রিসমাস ডে হোল ইউকেতে ক্লোজ থাকে সব কিছু। ক্রিসমাসের সপ্তাহ বন্ধ, একদিকে লকডাউনের দায়, করোনা ভাইরাসের দায়, মানুষ একবারে কোয়াইট, রাস্তাঘাট খুবই কোয়াইট, মানুষ না, সব বইয়ের মাঝে আছে, আতঙ্কর মাঝে আছে। ব্রিটেনে প্রতিদিন গড়ে 650 মানুষ করোনার সঙ্গে জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন। এখনো পর্যন্ত অদৃশ্য এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন 22 লাখেরও বেশি। নতুন করোনা ভাইরাসের তাণ্ডবে লন্ডন সহ ব্রিটেনের সবকটি শহর এখন লন্ডভন্ড। ব্যস্ততম লন্ডন শহরের এসব গণপরিবহনের অবস্থা দেখলে বোঝা যায় শহর কতটুকু ফাঁকা এবং নীরবতা বিরাজ করছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বড়দিন উদযাপনে ভাটা পড়েছে ভারতের কলকাতায়ও। শহরে আলোকসজ্জা থাকলেও উৎসবে ছিল না প্রাণ। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। কলকাতা সহ গোটা বিশ্বে বড়দিন উদযাপন হচ্ছে। কলকাতায় যে জিনিসটি সবচাইতে আকর্ষণীয়, বলা ভালো যে সারা বিশ্বের কাছে ঠিক দ্রষ্টব্য, সেটি হচ্ছে পার্ক স্ট্রিট। গতকালকে আমরা দেখেছিলাম বেশ কিছু লোকজন ছিল, কিন্তু আজকে বড়দিনে কিন্তু সেই তুলনায় খানিকটা কম। যদিও পুলিশি নিরাপত্তা এখানে প্রচুর রয়েছে। পার্ক স্ট্রিট একটি ব্যস্ততম রাস্তা কলকাতার। পার্ক স্ট্রিটের এই আলোর রোশনাই দেখার জন্য এই রাস্তাটি বড়দিনের দিন কিন্তু সবাই ব্যবহার করে। বাইরে থেকে সব লোকেরা আসতো, কিন্তু এখন হয়তো বোধহয় সেটা একটু কম আছে, যেহেতু সেরকম কারো কিছু দেখতে পাচ্ছি না বলতে গেলে। লাইট দেখার জন্য লাইট তো আছেই, আর ডেকোরেশন নাম্বার 1 পার্ক স্ট্রিট তো বলেই কলকাতাতে, তো এইসব দেখার জন্য আসছে। সার্বিকভাবে এখনো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিদ্র রয়েছে, কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন মেনেই যারা বেরিয়েছে এখনো ফার্স্ট স্ট্রিটে কিন্তু আমরা দেখেছি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস আগে থেকেই মোকাবিলা করছে বাংলাদেশ, এমন মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বারবার রূপ বদলাতে সক্ষম ভাইরাসটির এদেশেও মিউটেশন বা পরিবর্তন ঘটেছে বলে ধারণা তাদের। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। সংক্রমণ ঠেকাতে মহামারীর শুরুতে কিছুদিন বন্ধ থাকার পর জুলাই থেকে অব্যাহত রয়েছে ব্রিটেন বাংলাদেশ ফ্লাইট। এমনকি নতুন করোনা সংক্রমণে 40টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ ছিন্ন করলেও সেই প্রয়োজন দেখছে না বাংলাদেশ। অন্তত 2 মাস আগে দেশে পাওয়া নমুনার সঙ্গে করোনার নতুন ধরনের মিল পাওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক এই কোভিড আগে থেকে মোকাবিলা করছে এদেশের মানুষ। যেহেতু আমাদের ব্রিটেনের সাথে চলাচলটা এখনো আছে, আমরা এটা আশঙ্কা করতে পারি যে সেই ব্রিটেনে ছড়িয়ে পড়া যে নতুন স্ট্রেইন, এটা বাংলাদেশে অচিরেই প্রবেশ করবে বা হয়তো অলরেডি প্রবেশ করে গেছে, এটাও ছড়াবে। সেও তার যে বিকশিত নখরদন্ত, এটা নিয়ে আমাদের উপর হামলা করবে, সেই আশঙ্কাটা আমাদের মাথায় রাখা উচিত। এদেশে ঢুকে নতুন ধরনের করোনার আরও মিউটেশন বা পরিবর্তন হতে পারে। আর এই মিউটেশনের ফলে সৃষ্ট স্ট্রেনটি যেমন শক্তিশালী হতে পারে, তেমনি একেবারে দুর্বলও হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেরকম অতি সংক্রমণ, ম্যাসিভ সংক্রমণ এবং কোনো সাপ্রেশন নেই, তাহলে এখানে আমাদেরকে আশা করতে হবে এখানেই সবচেয়ে বেশি মিউটেশন হবে, এবং এটা ভবিষ্যতে হবে না এটা আমরা বলতে পারছি না। এই জন্য আবার এমন হতে পারে যে মিউটেশন হয়ে এটা আরও ভালো হয়ে গেল চরিত্রটা, যে আগে যেরকম মারা যেত সেরকম মারা যাচ্ছে না, এরকম হতে পারে। এই অবস্থায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বৃহত্তর চট্টগ্রামে উন্নয়ন কাজের পাশাপাশি নানা অজুহাতেই চলছে নির্বিচারে পাহাড় কাটা। প্রভাবশালীদের দাপটে এখানকার পাহাড়ি বনাঞ্চলগুলো একের পর এক নিশ্চিহ্ন হচ্ছে। গত 1 দশকে নগরীর 35টি সহ এই অঞ্চলের অন্তত 200 পাহাড় বিলীন হয়ে গেছে পাহাড় খেকোদের কাছে। একের পর এক মামলা দায়েরের পরও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মাত্র 6.5 কিলোমিটার রাস্তা করতে গিয়ে নগরের বায়েজিদ এবং জেলার সীতাকুণ্ডের সীমান্তবর্তী অন্তত 15টি পাহাড় কেটে ধ্বংস করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর তাদের 10 কোটি টাকা জরিমানাও করে, কিন্তু সেখানে থমকে আছে পাহাড় কাটার অপরাধের দণ্ড। এভাবে নানা অজুহাতে বৃহত্তর চট্টগ্রামে চলছে পাহাড় কাটা। উন্নয়নের নামে সরকারি সংস্থাগুলো যেমন পাহাড় কাটছে, তেমনি রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাহাড় কাটছে তাদের প্রভাবে। ক্ষমতার ছত্রছায়াতে এই পাহাড়গুলি কাটছে এবং মুনাফা খেকো ব্যবসায়ী মহলও তাদের মালিকানাধীন পাহাড়গুলি কাটছে, রাজনৈতিক দলকে ম্যানেজ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে। সম্প্রতি কুমিল্লা লালমাই এলাকায় সড়ক তৈরির নামে কোনো রকম অনুমতি ছাড়াই 1 লাখ ঘনফুটের বেশি পাহাড় কেটে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর মামলা দায়েরের সুপারিশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে শাসাতে দ্বিধা করেননি তিনি। আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আপনি কিভাবে করলেন? আমি তো একটা পক্ষ, আপনি একটা পক্ষ, আমার সিগনেচার নেবেন না? আমার ভালোটা রাখছে আপনাকে, খারাপে দেখেন নাই। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরিবেশ অধিদপ্তরও এক্ষেত্রে এক প্রকার অসহায়। তবে উন্নয়ন কাজের নামে এ ধরনের পাহাড় নিধনের বিপক্ষে অবস্থান বিশেষজ্ঞদের। এই সেগুলো কিন্তু ধ্বংস করলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এদিকে সাক্ষীর অভাবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বছরের পর বছর ঝুলে আছে পাহাড় কাটার অভিযোগে দায়েরকৃত 150-র বেশি মামলা। এর মধ্যে চার্জশিট পাওয়ার পর অন্তত 70টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, বাকি মামলাগুলো তদন্তাধীন। কিন্তু রাজনৈতিক বলয়ের পাশাপাশি প্রভাবশালীদের নানা হস্তক্ষেপে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতে সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সরকারি কৌশলীর। প্রভাবশালী থাকার কারণে এরা বিভিন্নভাবে তৈরি করে দীর্ঘসূত্রিতার কারণ হয়। আর যারা তদন্তের কর্মরত আছে এদের মধ্যে আইনের প্রসিডিউর ব্যাপারে অজ্ঞতা আছে। পরিবেশ আইনে পাহাড় কাটাকে অপরাধ হিসেবেই উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে 2 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানী থেকে প্রায় 75 কোটি টাকা মূল্যের প্রায় 9 কেজি সাপের বিষ জব্দ করেছে র্যাব। এ সময় আন্তর্জাতিক বিষ চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। মূল চক্রকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বলা হয় স্বর্ণের চেয়েও দামি সাপের বিষ। এই জিনিস ওষুধ তৈরি ছাড়াও মাদকের সঙ্গেও ব্যবহারের চল রয়েছে, আর তাই সাপের বিষ চোরাই পথে চড়া মূল্যে বিক্রি হয় বহু দেশে। রাজধানীর দক্ষিণখান থেকে বৃহস্পতিবার 75 কোটি টাকা মূল্যের প্রায় 9 কেজি সাপের বিষ জব্দ করে র্যাব 2। গোপন সংবাদে খবর ছিল দক্ষিণখানের 50 নম্বর ওয়ার্ডের মুন্সি রোডে আন্তর্জাতিক এই চক্রে 6 জন অবস্থান করছে। অভিযানের এক পর্যায়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় 6 জন। র্যাব বলছে এই চক্রে আরও কারা জড়িত তা জানতে কাজ চলছে। মূলত তারা বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে এই বৃষ্টি সংগ্রহ করে আসছিল। ইতিমধ্যে এই বিষয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। মামলা দায়ের ফলশ্রুতিতে তদন্তকারী কর্মকর্তা তাদের নিয়োগ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে একটি পরিষ্কার চিত্র সবার সামনে উপস্থাপন করতে পারবেন। মূলত বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে ইউরোপের অনেক দেশে বিষ সরবরাহের চেষ্টা করছিল এই চক্রটি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে 2টি তক্ষক সহ 5 চোরা কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল বিকেলে বকশীগঞ্জ ও শেরপুর সদর থেকে তাদের আটক করা হয়। র্যাব 14 জানায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদরের নওহাট্টা এলাকায় অভিযানে যায় তারা। এ সময় প্রাইভেট কার থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক করা হয় 4 তক্ষক চোরা কারবারিকে। পরে জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে একটি তক্ষক সহ আরও একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ ও শেরপুর সদর থানায় পৃথক 2টি মামলা করা হয়েছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে জয়দেবপুরের 3 সড়ক এলাকায় অবস্থান নেন স্টাইল ক্রাফটস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়া হয়। শ্রমিকরা জানান ওই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে 65% বেতন দেয়া হয়, তবে নভেম্বরের বেতন দেওয়ার জন্য একাধিকবার তারিখ দেয়া হলেও এখনও পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। এই অবস্থায় অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের শীর্ষ 2 কর্মকর্তার বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার অভিযোগ দেয়ায় উল্টো সেই নারীকেই অন্য জেলায় বদলি করা হয়েছে। অভয়নগর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এক নারী সহকারী প্রোগ্রামারের সঙ্গে ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ থেকে জানা যায় 4 মার্চ এই উপজেলায় যোগদানের পর থেকে তাকে নানা অজুহাতে গভীর রাত পর্যন্ত অফিসে থাকতে বাধ্য করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজবুল হোসাইন খান। এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেলের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দেন নির্বাহী কর্মকর্তা। এ ঘটনার প্রতিবাদ করে হত্যার হুমকিও দেয়া হয় ওই নারীকে। ঘটনায় ভুক্তভোগী নারী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে উল্টো তাকেই বদলির নির্দেশ দেয়া হয়। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত 2 কর্মকর্তা। আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হতো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উনি দিতেন ইউনো স্যারের কথা বলে যে আমি কেন তার হতাশা দূর করি না, এই হতাশা অন্য কোনো নারী কাটাতে পারে, নিজের স্ত্রী কাটাতে পারে না, আমি কেন কাটাই না, অনেক নোংরা টাইপের কথা বলা হতো। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে এইগুলা দিতে। শুধু সে না, অন্য কোনো নারী কর্মকর্তা বলেন, এমনকি কোনো পুরুষ কর্মকর্তার সাথে আমি কখনো অশালীন আচরণ করি না। কুপ্রস্তাব দেওয়া তো দূরের কথা। অভিযোগ পাইছি, আমরা তদন্ত তো করবো অবশ্যই। কেউ যদি অপরাধ করে স্পেয়ার করবো না আমরা। তীব্র শীতে রংপুরে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে নগরীর চেকপোস্ট এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাব তার কাছে। রতন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সময়টায় যে আবারও একবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের যে শঙ্কার কথা জানানো হয়েছিল সেটি হয়তোবা শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকালের তুলনায় আজ কিন্তু এই অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং আকাশে অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ, যদিও কুয়াশা কম কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। এই পরিস্থিতিতে তীব্র ঠান্ডা উপেক্ষা করে কিন্তু এই কাকটাকা ভোর রাত না পোহাতেই আসলে অনেক মানুষ ঘর ছেড়ে বের হয়েছে। যারা আসলে দিনমজুর, দিন এনে দিন খাওয়া মানুষ, তাদের আসলে ঘর ছেড়ে বের হতে হয়, তাই তারা বের হয়েছে। এবং এতে করে শীতের তীব্রতা বেশি থাকার কারণে কিন্তু তাদের দুর্ভোগ, তাদের কষ্ট অনেক বেশি বেড়ে গেছে। আবহাওয়া অফিস যেটি বলেছে যে এই দফার যে শৈত্যপ্রবাহ সেটি মৃদু থেকে মাঝারি হবে এবং সেটি আসলে বেশ কয়েকদিন অবস্থান করবে এবং এতে করে এই অঞ্চলে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে কিংবা তার থেকে আরও কমে যেতে পারে, যার ফলে কিন্তু এই শৈত্যপ্রবাহটি এই অঞ্চলের মানুষের জন্য একটু বড় দুর্ভোগী বয়ে আনবে, কারণ এটার স্থায়িত্ব বেশি হবে এবং তাপমাত্রা আরও নেমে যাবার শঙ্কা তারা জানিয়েছে। এই অঞ্চলটি হিমালয়ে পাদদেশে অবস্থিত। এই উত্তরের বেশ কিছু জেলা রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এই জেলাগুলো আসলে হিমালয় পর্বত থেকে খুব কাছাকাছি অবস্থানের কারণে কিন্তু হিমালয় থেকে যে হিমবাহ নেমে আসে সেটি কিন্তু প্রথমেই এই অঞ্চলের উপরে এসে অবস্থান করে, যার কারণে শীতের তীব্রতা, বিশেষ করে এখন উত্তরের শিরশিরে হাওয়া কিন্তু এই শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে গ্রাম পর্যায়ে নদী বেষ্টিত যেসব অঞ্চল আছে, নদী বিধৌত যেসব অঞ্চল আছে, সেসব অঞ্চলে কিন্তু এবারে শীতটি একটি জীবন সংহারী রূপ ধারণ করতে পারে। আসলে প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য যে বিভিন্ন
বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং ব্যক্তিগত যে পর্যায় থেকে বিত্তবান যে মানুষ আছেন তারা কিন্তু এই অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের জানামতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে ইউনিয়ন পর্যায়ে যে সরকারি ত্রাণ মন্ত্রণালয়ের যে কম্বল বা শীতবস্ত্র বিতরণের যে হার সেটি কিন্তু একেবারেই অপ্রতুল, ন্যূনতম পর্যায়েরও না, যার কারণে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সাংবাদিকদের জানিয়েছে যে এই সরকারি পর্যায়ের যে শীতবস্ত্র এগুলো নিয়ে আসলে তারা মানুষের কাছে যেতে পারছেন না, কারণ সংখ্যায় অতি নগণ্য, কিন্তু তাদের এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। বিশেষত নদীবেষ্টিত এলাকাগুলো যে জনপদগুলো আছে সেখানে কিন্তু গরিব মানুষের বসবাস বেশি এবং চরাঞ্চলে যেসব মানুষ থাকে শীতের দুর্ভোগটা আসলে প্রকৃতপক্ষে তাদেরই মোকাবেলা করতে হয়। তো এই সময়টায় এই অঞ্চলের মানুষ, বস্ত্রহীন মানুষ শীত মোকাবেলা করার জন্য আমরা বিগত বছরগুলো দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করে। এবারও তাই আসলে খড়কুটো জ্বালিয়েও মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। তো রংপুর অঞ্চল থেকে এই ছিল আজকের শীতের খবর। ইমদাদ। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার, তিনি জানাচ্ছিলেন উত্তরাঞ্চলের শীত পরিস্থিতির সবশেষ খবর। পিঠা ছাড়া বাঙালির জীবনে শীত যেন পরিপূর্ণতা পায় না। সুস্বাদু মুখরোচক পিঠা মানেই হলো গ্রাম বাংলার ঐতিহ্য। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার পিঠাপুলি পরিচয় করিয়ে দিতেই নওগাঁয়ে আয়োজন করা হলো দুদিন ব্যাপী পিঠা উৎসব। শীতকাল মানেই পিঠার আয়োজন। থরে থরে সাজানো বাহারি সব পিঠার স্বাদ নিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। পিঠার কদর ও ঐতিহ্য তুলে ধরতে নওগাঁর মান্দার কালীগ্রামে শুক্রবার দুপুরে শুরু হয়েছে 2 দিন ব্যাপী পিঠা উৎসব। পরিবেশটা, তারপরে পিঠার নাম, পিঠা টেস্ট সব কিছুই ভালো ছিল। অনেক পিঠা সম্পর্কে জানতে পারলাম এবং দেখতেছি, পরিবার সহ আসছি, খুব ভালো লাগতেছে। তৃণমূল পর্যায়ে নিজেদের তৈরি পিঠা বড় পরিসরের এই মেলায় তুলে ধরতে পেরে আনন্দিত পিঠা কারিগররা। এখানে অনেক এই অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। আমাদের এখানে অনেক লোক আসছে, পিঠা খাচ্ছে, আমরা খুবই আনন্দিত। আমরা অনেক ধরনের পিঠার আইটেম করে থাকি। আমাদের এখানে আমরা আজকে 11টা আইটেম নিয়ে এসেছি। গ্রামের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতেই সৃজনশীল পিঠা উৎসবের আয়োজন বলে জানান আয়োজকরা। আজকের এই পিঠা মেলার মূল উদ্দেশ্য যে এই গ্রাম নারীরা যেন উৎসাহিত হয়, উজ্জীবিত হয় এবং এই আজকে স্বাস্থ্যবিধি সর্বোচ্চ মেনে এই আয়োজন। পিঠা মেলায় পাটিসাপটা, পাতাকুড়ি, পাতা পিঠা, চিতই, ভাপা, নুনিয়া, নারিকেলের পিঠা, গোকুল পিঠা, দুধকুলি, গাজরের পিঠা, পাকান, নকশি, দুধ চিতাই এমন ভিন্ন নামের ভিন্ন স্বাদের পিঠার 24টি স্টলে 45 রকম পিঠা প্রদর্শিত হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের জনপদ। এই মুহূর্তে শহরের রেল স্টেশনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল, দিনাজপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে আপনি জানেন যে এই প্ল্যাটফর্মে যারা এখানে আশ্রয় নিয়েছেন, বিশেষ করে আপনাকে বলতে পারি আমি, যারা হতদরিদ্র, দরিদ্র এবং যাদেরকে আমরা ছিন্নমূল এবং ভাসমান বলি, সেই মানুষগুলো কিন্তু এইখানে আপনার এই শীতের দিনে আশ্রয় নিয়েছে। এই মানুষগুলো কিন্তু দিনাজপুর শহরের শুধু নয়, বিভিন্ন গ্রাম এবং থেকে তারা এসেছেন। সারাদিন তারা তাদের পেটের যে ক্ষুধা নিবারণের জন্য তারা বিভিন্ন জায়গায় যান এবং শেষে তারা রাত্রে এখানে রাত্রি যাপন করেন। এখানে যারা আছেন আমরা দেখেছি যে বয়স্ক রয়েছেন, শিশু রয়েছেন এবং অনেক শ্রমিকও কিন্তু যাদের হয়তো মাথা গুজার কোথাও কোনো ঠাঁই নেই, তারাও কিন্তু এই জায়গায় এসেছেন, আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের সঙ্গে অনেক সময় কথা বলেছিলাম। তাদের যে শীত নিবারণের জন্য
যে বস্ত্র, সেই বস্ত্র কিন্তু তাদের যে শেষ বস্ত্র শীতে নিয়ে তারা এখানে অবস্থান করছেন। আমরা যেটা শুনেছি যে এ পর্যন্ত এই মানুষগুলোর পাশে কিন্তু তেমন কেউ দাঁড়ায়নি। কারণ শীতের প্রকোপ আসলে আমরা দেখি যে জেলা প্রশাসন বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা শীতের কাপড় তারা বিতরণ করেন। আমরা দেখেছি অনেকে বিতরণ করেন, কিন্তু এই মানুষগুলোর ভাগ্যে কিন্তু এখনো কোনো শীত বস্ত্র এখানে জুটেনি। আপনাকে জানেন যে দিনাজপুরে শীতের যে প্রকোপ সেটি কিন্তু আবহাওয়া অফিসের তথ্য মতে আপনার যন্ত্রের যে মাপ যন্ত্রের যে আপনার পারো সেটাকে উঠানামা করতে 7 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থেকে, কিন্তু বাতাসের যে আপনার গতিবেগ সেটাকে তারা বলেছেন প্রায় 10 থেকে 11 কিলোমিটার বেগে হওয়ার কারণে কিন্তু তারা এই শীতের প্রকোপটা বেশি। আমরা দেখছি যে হিমেল হাওয়াও কিন্তু এখানে বইছে, বয়ে যাওয়ার কারণে কিন্তু শীতের যে তীব্রতা বা দাপট সেটা কিন্তু মোটামুটি অনেক বেশি। তবে আরেকটা জিনিস আপনাকে জানাতে পারি যে দিনাজপুরে ইতিমধ্যে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে এই পর্যন্ত 51,000 কম্বল তারা 13টি উপজেলায় তারা দিয়েছেন গরিব অসহায় মানুষদের, এবং পাশাপাশি তারা যেটা বলেছেন যে নগদ যে অর্থ সেই অর্থ প্রতিটি উপজেলায় 6 লাখ টাকা করে দিয়েছেন। তো দিনাজপুরে যে এই অঞ্চলে এই শীত কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে গরিব অসহায় বা ছিন্নমূল, পাশাপাশি যারা আপনার শিশু বয়স্ক তারাও সবচেয়ে বেশি কষ্ট পায়। কষ্ট এই কারণে যে তাদের কিন্তু শীতজনিত রোগে সবচেয়ে বেশি তারা আক্রান্ত হয়। এখানে যে হাসপাতালগুলো আছে আমরা দেখেছি যে শিশুরা মোটামুটি কিন্তু এই হাসপাতালগুলোতে কিন্তু আপনার তারা ভর্তি হচ্ছে। এবং আমরা আরেকটি জিনিস আপনাকে জানাতে পারি যে শীত নিবারণের জন্য অনেক সংগঠন কিন্তু এখন এগিয়ে আসতে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে কুয়াশা, এই কুয়াশা মাঝে মধ্যে আমরা দেখি যে প্রচন্ড কুয়াশা হয় রাত এবং সকাল 9টা 10টা পর্যন্ত এই কুয়াশার দাপট আমরা দেখি। এই কারণে যেসব যানবাহন রয়েছে যানবাহনগুলো কিন্তু আমরা হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করতে আমরা দেখি। তো দিনাজপুর কিন্তু এই অঞ্চলটি যেহেতু শীতের এই অঞ্চল, শীতকালীন আসলেই কিন্তু এই অঞ্চলে আপনার মানুষ কিন্তু খুব ভোগান্তিতে পড়ে। বিশেষ করে পৌষ এবং মাঘ মাস, হয়তো আরো 1 মাস এটি থাকবে। কিন্তু গতবার আমাদের জেলা আবহাওয়া অফিস যেটা জানিয়েছিল যে শীত এখানে আপনার ছিল গত প্রকোপ, এবার কিন্তু শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি এবং পৌষের শুরু থেকে কিন্তু এটা শুরু হয়েছে। এই 2 মাস এই অঞ্চলে সবচেয়ে বেশি আপনার শীতের প্রকোপটা থাকে। আমরা দেখেছি যে বিশেষ করে গ্রামে গঞ্জে যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনার আগের মতোই আর নেই। এখন যেহেতু আপনার এখন বড় সিজন চলছে, অনেক যারা কৃষক তারা কিন্তু ভোর থেকে কিন্তু আপনার তারা কাজের খোঁজে বের হয় এবং তারা জমিতে আপনার কিষানি কাজ করে। আমরা আরেকটি জিনিস আপনাকে বলতে পারি যে দিনাজপুর শহরে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ভোর থেকে কিন্তু আপনার জড়ো হয় দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়, সেখানে তারা আসেন, সেখানে আসে তারা কিন্তু এই কাজটা করে। তো আমার কাছে দিনাজপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে সর্বশেষ এই ছিল এমদাদ। দিনাজপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। তিনি জানাচ্ছিলেন দিনাজপুর এলাকায় শীতে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তারই সবশেষ খবর। চলতি আমন মৌসুমে সরকারের সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে 6 লাখ মেট্রিক টন, কিন্তু সরকার দাম না বাড়ালে চাল সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন মিলাররা। তবে আপাতত দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানায় খাদ্য বিভাগ। সংকটের আশঙ্কায় ইতোমধ্যে 1 লাখ টন চাল আমদানি করা হচ্ছে জানিয়ে খাদ্য বিভাগ বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ। অভ্যন্তরীণ ও বিশ্বব্যাপী খাদ্য সংকটে বাস্তব ভিত্তিক ও সঠিক ব্যবস্থা নেয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
চলতি বছর 1,54,00,000 টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও মাঠ পর্যায়ে তথ্য বলছে উৎপাদন কমবে 1/3। উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা ধরেছি 15,005 মেট্রিক টন। গত বছর সেটা ছিল 26,676 মেট্রিক টন। উৎপাদন কমের মধ্যেই খাদ্য বিভাগের লক্ষ্য রয়েছে এবারের আমনে 8.5 লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের, যা গত বছরের চেয়ে 2 লাখ টন কম। কিন্তু বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হয় মূল্য বৃদ্ধির দাবি মিলারদের। এখন ধানের যে বাজার, এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। যদি গভর্নমেন্ট প্রাইস বৃদ্ধি করে তাহলে হয়তো আমরা বিবেচনা করতে পারি। এদিকে 10 ডিসেম্বর চুক্তির তারিখ শেষ হলো, কৃষক ও সরবরাহকারীর কাঙ্ক্ষিত সাড়া মিলছে না স্থানীয় পর্যায়ে। চুক্তিযোগ্য মিল এবার ছিল 326টি, তার মধ্যে 102টি মিল আমাদের সাথে চুক্তি সম্পন্ন করেছে। উৎপাদন কম, ব্যবসায়িক জটিলতা ও বৈশ্বিক করোনা পরিস্থিতির সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে নজর দিয়েছে সরকার। আপাতত চালের দাম বাড়ানো হবে না বলেও জানায় খাদ্য বিভাগ। সংগ্রহ যতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, মাছের গ্যাপটুকু আমরা আন্তর্জাতিক উৎস থেকে নিয়ে আসবো, যে আমাদের যে চলমান যেগুলো কর্মসূচি আছে সেগুলো যেন কোনোটা বাধাপ্রাপ্ত না হয়। ইতিমধ্যে আমরা কিছু আন্তর্জাতিক কোটেশন করেছি। বিশ্লেষকরা মনে করেন সংকটের আশঙ্কা থাকলে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে সরকারকে। বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আপনার বাইরে থেকে একটু আমদানি করে একটু যদি আমাদের মজুত ভালো থাকে, এটা মন্দ না। কারণ কি হয় না হয় আপনার কখন গিয়ে আমাদের এটা শেষ হবে আপনার করোনার প্রবলেমটা, এবং এই খাদ্যের যে আপনার নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু অনেক দেশ কিন্তু শঙ্কিত। সংগ্রহের 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সারা দেশে 257 টন ধান ও সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ হয়েছে 11,518 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে আধুনিক পদ্ধতিতে শুটকি উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শুটকি প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র স্থাপন নামে একটি প্রকল্প সম্প্রতি অনুমোদন হয়েছে একনেকে। এতে খুশি শুটকি মহাল মালিক ও ব্যবসায়ীরা। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রকল্পের জমি বাড়ানোর দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সবচেয়ে বড় শুটকি মহাল কক্সবাজারের নাজিরার টেক। কাঁচা মাছ শুকিয়ে শুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। 400 মহালে প্রতি মৌসুমে উৎপাদন হয় প্রায় 1 লাখ মেট্রিক টন শুটকি। তবে বিমানবন্দর সম্প্রসারণের জন্য নাজিরার টেক সহ আশপাশের এলাকা অধিগ্রহণ করছে সরকার। তাই পুরুষকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে স্থাপন করা হচ্ছে শুটকি উৎপাদনের আধুনিক কেন্দ্র। তবে সেখানে জমি কম হওয়ায় সব মহাল স্থানান্তর করা যাবে কিনা সংশয়ে আছেন ব্যবসায়ীরা। আধুনিক পদ্ধতিতে শুটকি মাছ উৎপাদন করা যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে ওটা আমাদের জন্য ভালো হবে। শান্তিপূর্ণ যদি এরকম ব্যবসা বাণিজ্য করতে পারি, আমরা ওখানে যেতে রাজি আছি। যদি সরকার আমাদেরকে পরিমাপের দিক দিয়ে জায়গাটা একটু বাড়িয়ে দিতে দেয়, তখন আমরা আমাদের ইচ্ছা পূরণ করে আমরা শুটকি ওখানে উৎপাদন করতে পারি। প্রকল্পে বিশুদ্ধ পানি, সড়ক যোগাযোগ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী সমিতি। স্থানান্তরিত হওয়ার পরে আমাদের দাবি থাকবে যে 1 নম্বরে আইনশৃঙ্খলা দিকে সরকার নজর রাখা দরকার, এবং রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানি, আমাদের 4টি মৌলিক চাহিদা সেখানে থাকবে। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন 198 কোটি 15 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ আগামী মাসে শুরু হবে। আমাদের প্রকল্পটার মেয়াদ শুরু হবে জানুয়ারি 2021 থেকে। মাটি ভরাট কাজ সম্পূর্ণ এখনো হয়নি। জানুয়ারি থেকে হয়তো আমাদের ওখানকার কার্যক্রম আমরা শুরু করতে সক্ষম হব। প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের ডিসেম্বরে। এটি বাস্তবায়িত হলে পরিবর্তন আসবে দীর্ঘ 40 বছরের শুটকি উৎপাদনের প্রক্রিয়ায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরের পাইকারি সবজির বাজারে সরবরাহ বেড়েছে, দামও ক্রেতাদের নাগালের মধ্যে। বিশেষ করে কাঁচামরিচ, টমেটো সহ শীতে সব ধরনের সবজির দাম পড়ে গেছে। বিক্রি কম হওয়ায় ক্ষতির মুখে পাইকারি ব্যবসায়ী ও কৃষকরা। চাঁদপুর শহরের পালবাজার ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নানা ধরনের শীতকালীন সবজি নিয়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে বাজার। সবজির সরবরাহ থাকায় বাজারে কমে গেছে দাম। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আগের তুলনা থেকে এখন সরবরাহ অনেক বেশি। মরিচের দামও কমছে, চড়া আমদানি হয়েছে, সিমের দাম কম, সবকিছু দামই কম। 1 টাকা পিস, 3 টাকা পিস, 2 টাকা পিস, 2.5 টাকা, 1.5 টাকা, এই অবস্থায় চলতেছে। তবে পাইকারি ব্যবসায়ী বলছেন দাম কমে যাওয়ায় লোকসান হচ্ছে তাদের। ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, এবং অনেক মাল ব্যবসায়ীরা যে কিনে আনে তার যে কম দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা অনেক লোকসানের সম্মুখীন।
প্রতিদিন পাইকারি এ হাট থেকে প্রায় ৩০০ মেট্রিক টন সবজি দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে রাজশাহীর খড়খড়ি সবজির আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যাব তার কাছে। রাকিব। ধন্যবাদ ইমদাদ। আমরা রাজশাহীর পবা উপজেলায় যে খড়খড়িতে শীতকালীন সবজির যে সবথেকে বড় যে সবজির হাটটি, সেখানে আমরা আছি। আমরা দেখছি অন্যান্য দিনের মতোই কিন্তু উপজেলার বিভিন্ন জায়গা থেকে চাষিরা তাদের যে সবজি সেগুলো আসলে নিয়ে এসেছে এবং এখানে প্রায় পাইকারি যে বাজার সেখানে নিয়ে আসার পরে কিন্তু এখানে আসলে বেচাকেনা হচ্ছে। একটি জিনিস জানিয়ে রাখি ইমদাদ আপনাকে, যে আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে যে কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে নিয়ে আসেন, এখান থেকে অন্যান্য যে সমস্ত বাজার, স্থানীয় বাজার, সেখানকার পাইকার এবং এছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ সহ অন্যান্য যে বাইরের জেলার যে সমস্ত ব্যাপারীরা আছে তারা কিন্তু এখানে এসে সেই সবজিগুলো আসলে কিনে নিয়ে যান। এখানে প্রথমে মজুত করেন, তারপরে সেটি বিকেলের দিকে বিভিন্ন ট্রাকে করে সেই সবজিগুলো আসলে যায়। আজকের বাজারে আমরা আসার পরে যেটি দেখছি যে অন্যান্য বিভিন্ন যে শীতকালীন সবজি, তার মধ্যে কিছু কিছু সবজির কিন্তু আসলে সরবরাহ কমেছে বলে দাবি করছে ব্যবসায়ী এবং কৃষকরা, এবং এই কারণে খানিকটা দাম আজকের বাজার বাড়তি বলে আমাদেরকে আসলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী, পাইকার এবং যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারা। বিশেষ করে যে বাঁধাকপি, ফুলকপি বা এই সমস্ত সবজিগুলো কিন্তু কমে আসছে এবং এর বিপরীতে টমেটো বা অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়ছে। অর্থাৎ কিছু সবজির দাম বেড়েছে, আবার কিছু সবজি সরবরাহ কমেছে। সুতরাং যেই সমস্ত সবজিগুলোর সরবরাহ কমে এসেছে সেগুলোর দাম কিন্তু আসলে বাড়তি, এবং বাজারে নতুন যে আলু উঠেছে সেই আলুটির দাম কৃষক এখন পাচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো এখানে যে সমস্ত সবজির সরবরাহ বাড়ছে প্রত্যেক দিন, সেই সমস্ত সবজির দামগুলো স্থিতিশীল আছে এবং অন্যান্য সবজি কিন্তু আসলে এখন পর্যন্ত মজুদ কমতে থাকার কারণে কিন্তু দাম ধীরে ধীরে বাড়তির দিকে যাচ্ছে। আমরা একটু এখানে যারা সবজি বিক্রি করছেন আমরা একটু তাদের থেকে জানতে চাইবো যে আসলে কি পরিমাণ কোনটির মূল্য কেমন যাচ্ছে। আমরা একটু জানতে চাই যে বেগুন কত করে বিক্রি করলেন আপনি? বেগুন এখনো বিক্রয় করিনি, 650 টাকা বলছে মন। এমনিতে এই দামে আসলে বিক্রি করে আপনারা লাভবান হবেন কিনা? এই দামে বিক্রয় করে সবজি বর্তমান লাভবান হওয়া যাবে না। আচ্ছা, কৃষকরা যে কারণটি আসলে বলছে যে আসলে কেন তারা লাভবান হবেন না, কারণ শুরুতে আসলে যেভাবে আসলে দাম পাওয়ার কথা ছিল, প্রথমের দিকে যেমনটি দাম পেয়েছেন, মাঝে কিন্তু আসলে তাদের যে উৎপাদিত সবজি সেটির আসলে দাম খুব একটি বেশি পাননি, এবং যার কারণে এখন শেষের দিকে এসে এটি বিক্রি করার পরেও তাদের যে উৎপাদন খরচ, যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে, বিশেষ করে সার, কীটনাশক এবং চাষাবাদ শ্রমিক, এই সমস্ত যে মজুরি সেটি দেওয়ার পরে আসলে এই যে দামে বিক্রি করছেন তারা, সেই দাম দিয়ে আসলে তারা সেই পুঁজি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রোববার থেকে ইতালিতে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিন কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে দেয়া হবে ফাইজার এবং বায়োনটেকের 18 লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং সিনিয়র সিটিজেনরা পাবেন এই ভ্যাকসিন। এদিকে ইতালির অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার 40 মিলিয়ন ইউরো ঘোষণা করায় খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান। 27শে ডিসেম্বর থেকে ইতালিতে শুরু হচ্ছে ফাইজার ভ্যাকসিনের প্রয়োগ। প্রায় 18 লক্ষ ডোজ ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করা হবে প্রাথমিক পর্যায়ে সমগ্র ইতালিতে। 5টি হেলিকপ্টারে করে সমগ্র ইতালির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিনগুলো। তবে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স কিংবা স্বাস্থ্য সম্পর্কিত যারা কর্মে নিয়োজিত আছেন তাদেরকে এই ভ্যাকসিন প্রথমে প্রদান করা হবে।
আগামী এপ্রিল পর্যন্ত প্রায় 15 মিলিয়ন ইটালিয়ানের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তা নিশ্চিত করেছেন সরকার প্রধান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটালি এবং প্রায় 70,000 মানুষ মৃত্যুবরণ করেছেন ইটালিতে। এতে করে বিভিন্ন সেক্টর থেকে কাজ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় ইটালিয়ানরা। তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সরকারের তরফ থেকে গত দুদিন আগে ইটালির পার্লামেন্টে পাশ হয়েছে 40 বিলিয়ন ইউরোর একটি বিল। ইটালিয়ান সরকার আমাদের খুব সহযোগিতা করছে, সেই জন্য ইটালিয়ান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম অবস্থায় 750 বিলিয়ন ইউরোর একটি বাজেট নিয়ে এগিয়ে যাচ্ছে জোসেফ কোন্তের সরকার। এদিকে বাংলাদেশিদের মধ্যে করোনা ভীতি এখনো কেটে ওঠেনি। করোনা ভাইরাসের মধ্যে আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি, এখন আমরা সবাই দোয়া করবেন। আশা করা যায় ফাইজার ভ্যাকসিনের প্রয়োগের ফলে আগামী দিনগুলোতে স্বস্তির নিঃশ্বাস ফেলবে প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আবারও জানাবো বড়দিন উদযাপনের খবর। একদিকে লকডাউন, আরেকদিকে করোনার তাণ্ডব, সব মিলিয়ে ঘরের চার দেয়ালের মাঝেই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করলো আয়ারল্যান্ড। বড়দিনের জৌলুসীন সেই উৎসবের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। বড়দিনের আলোকসজ্জা দেখতে যতটা ভিড় থাকতো, এবছর করোনা স্রোতে ভেসে গেছে সে ভিড় বহু দূরে। নীরব আর নিস্তব্ধ রাত দেখেই বড়দিনের উৎসবে ভাটা পড়ার আভাস পাওয়া যায়। 2-4 জন লোক ছাড়া পুরো শহরই ছিল খালি। করোনার বেসামাল ঢেউয়ে আনন্দে যে ভাটা পড়েছে, সে ঢেউ সামলে আগামী বছর করোনা মুক্ত বিশ্বে পূর্ণ আনন্দ নিয়ে উৎসবের অপেক্ষায় অনেকে। হ্যাপি ক্রিসমাস this year COVID-19, but I hope next year it will be a great Christmas and Merry Christmas to all. Hoping you can all have a good Christmas this year and hope for the best with COVID cures next year. We'll all get back to doing our normal stuff. এদিকে গেল কয়েকদিনে আয়ারল্যান্ডে আবারও বেড়েছে করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা। যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের জন্য মঙ্গল কামনা করো, যারা তোমাকে নিন্দা করে তাদের জন্য প্রার্থনা করো, আর যারা তোমাকে অভিশাপ দেয় তাদের জন্য আশীর্বাদ করো। যীশু খ্রিস্টের এই অমোঘ বাণী ছড়িয়ে পড়ুক পৃথিবীময়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রতি বছরের মতো এবার বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে স্পেনের অলিগলি, কিন্তু করোনা মহামারীর কারণে বড়দিনের আয়োজন অনেকটাই বর্ণহীন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বড়দিন উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা, কিন্তু করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার জন্য রয়েছে নানা বিধিনিষেধ। আর তাই অন্যান্য বছরের তুলনায় এবারের উৎসবের আমেজ অনেকটাই ম্লান। বড়দিনে সবার প্রার্থনা করোনা মুক্ত পৃথিবীর। আমরা যারা বিদেশে প্রবাসী আছি তারা বড়দিনের লাগিয়া একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, বাট এবার একটু কম। এই বছর করোনা ভাইরাসের কারণে গত বছরের চেয়ে অনেক লোকের সমাগম অনেক কম। প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ কাগজপত্র নেই, তারা এই সময়টাতে বিভিন্ন পণ্য বিক্রি করে করতেন বাড়তি আয়, কিন্তু করোনার কারণে এবার সেই সুযোগ হাতছাড়া। প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মনে অনেক কষ্ট। এই বড়দিনকে সামনে রেখে বিগত বছরে তারা যে আয় রোজগার করত, সেই আয় রোজগারের সুযোগটা এবার নেই। তবে অনেকেই আশায় বুক বেঁধে আছেন, আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা বাড়তি আয় রোজগার করবেন। অচিরেই করোনা দুর্যোগ কেটে যাবে, আবার পৃথিবীতে শান্তি নেমে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। সময় সংবাদ, স্পেন। করোনা মহামারীর মধ্যেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বড়দিনের উৎসব। এই উৎসবের বিষয়ে সবশেষ খবর আমাদেরকে জানাবে আমাদের সহকর্মী ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন, তার কাছে যাব। মামুন, করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে এবারের ক্রিসমাস অনুষ্ঠিত হচ্ছে এবং এই ক্রিসমাসের পুরো অনুষ্ঠানটি এখন ম্লান হয়েছে। তার উপরে আজকে সকালবেলা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার সকালে 6:30 সময় অঙ্গরাজ্য টেনেসির ন্যাশভিলিতে একটি ডাউনটাউন শহরের কাছাকাছি জায়গায় একটি বড় বিস্ফোরণের ঘটনা এই পুরো অনুষ্ঠান এবং আয়োজনকে আরো ম্লান করেছে। তো এই হিসাবে এখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এই হামলা এবং এই বিস্ফোরণের পরে সকলের মধ্যে একটি বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে, যা
পুরো অনুষ্ঠানটিকে আরো ম্লান করেছে। করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব এই বড়দিন এবার এরকম একটি বড়দিন হবে বছরের শেষে এসে, এমনটি কেউ প্রত্যাশা করেনি। যেমনটি আপনি বলছিলেন একটু আগে যে যুক্তরাষ্ট্রের অবস্থা, করোনার পরিস্থিতি এতটা ভয়াবহ এখন আকার ধারণ করেছে, তার সবচেয়ে বড় একটি ব্যাপক এবং ভয়াবহ অবস্থা এখন চলছে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এবং ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন এখন প্রায় 40,000-এর উপরে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ এবং প্রায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ। সবচেয়ে বড় আশঙ্কার খবরটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে এখন আর কোনো বেড খালি নেই, বিশেষ করে আইসিইউ বেড, এবং সাধারণত জরুরি বিভাগে যে বেডগুলো থাকে সেই বেডগুলো কিন্তু এখন প্রায় শূন্যের কোঠায় রয়েছে। তার উপরে সবচেয়ে লস অ্যাঞ্জেলেস শহর যেটি রয়েছেন, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেস, সেই লস অ্যাঞ্জেলেস শহরের প্রতিদিন গড়ে প্রায় 22 থেকে 20,000 মানুষ আক্রান্ত হচ্ছেন এবং তার মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। এবং সেই প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে আমাদের ছেড়ে প্রায় 5 থেকে 6 জন গত সপ্তাহে, গত 7 দিনের মধ্যে তারা মৃত্যুবরণ করেছেন এই করোনার পরিস্থিতির কারণে। এমনকি যখন যুক্তরাষ্ট্রের সেই মুহূর্তে যখন টিকা এসেছে, ভ্যাকসিনের আসার আলো থাকলেও তার মধ্যে হঠাৎ করে যেন তীরে এসে তরি ডুবার মতো একটি অবস্থা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেস সহ সর্বত্র। তবে আশার আলো হচ্ছে এটি যে টিকা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রায় 10 লাখ মানুষকে প্রথমত যারা রয়েছেন তারা হাসপাতাল যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন অর্থাৎ স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমত বিতরণ করা হচ্ছে এই টিকাটি এবং তারপরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আশার বাণী হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই টিকার পরিস্থিতিটি আরো জোরালো হলে অর্থাৎ মধ্য নাগাদ অর্থাৎ ফেব্রুয়ারির মাসের আগে এর একটি সুস্থ স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাবে বলে আশঙ্কা করছেন। তবে এমনটাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রের এই যে অবস্থা অর্থাৎ যে বড়দিনের উৎসব এবং তার থ্যাঙ্কসগিভিং উৎসব এটি এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছিলেন, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মানে সুচারুরূপে ফলো করেননি। তার ফলে কিন্তু এই অবস্থাটি আস্তে আস্তে করে ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। ইমদাদ, এই ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আমাদের বড়দিনের উৎসব এবং করোনার সবশেষ পরিস্থিতি। ইমদাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যোগ দিয়েছিলেন ডস্কলার মামুন, তিনি জানাচ্ছিলেন বড়দিন আয়োজনের এবং করোনা পরিস্থিতির খবর। আমরা এখন নিউ ইয়র্কে যাব, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন হাসানুজ্জামান সাকি। আপনার কাছে কি তথ্য রয়েছে? অনেক ধন্যবাদ ইমদাদ। আমরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে আমাদের সহকর্মী লস্কর আল মামুনের খবর শুনছিলাম। যুক্তরাষ্ট্রের যে এখন পূর্ব উপকূলীয় অঞ্চল নিউ ইয়র্ক, সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং সেই ঠান্ডার মধ্যেই কিন্তু এখন একটি উৎসবমুখর পরিবেশ। যদিও ন্যাশভিলে, টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে সকালবেলায় ক্রিসমাসের শুরুতেই যে বোমা হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু একটু নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবং সেই একটি দুঃসংবাদ দিয়েই একটি মহা উৎসবের দিন শুরু হলো, যে কারণে অনেকটাই আমি বলবো যে যুক্তরাষ্ট্রে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন এবং যুক্তরাষ্ট্রের মানুষ আছেন, প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের মনটা কিছুটা খারাপ। কারণ এমন একটি ধর্মীয় উৎসব মুখর পরিবেশ তারা নির্বিঘ্নে পালন হবে সেটি তারা চেয়েছিলেন, কিন্তু সেটি সম্ভব হয়নি। কারণ ন্যাশভিলে অনেক দিন পর একটি বোমা হামলার ঘটনা ঘটেছে এবং ন্যাশভিল যে শহর, সেটিকে বলা হয় যুক্তরাষ্ট্রে কান্ট্রি মিউজিকের শহর, দেশীয় যে সঙ্গীত, সেই সঙ্গীতের শহর, সুরের শহর। সেই সুরের শহরে ক্রিসমাসের মতো একটি বড়দিনের উৎসবে যে বোমা হামলা, সেই বোমা হামলার নিন্দা জানাচ্ছেন সবাই। কিন্তু তারপরেও ঘরে ঘরে কিন্তু বড়দিনের উৎসবের কমতি নেই। যে মহামারী করোনা ভাইরাস চলছে, সেই মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকটাই এখন ঘরমুখী খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এবং প্রবাসী বাংলাদেশি যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তারা ঘরে ঘরেই কিন্তু উৎসব পালন করছেন। কারণ ইমদাদ, আপনি জানেন এই মুহূর্তে যখন বড়দিনের উৎসব পালন হচ্ছে, সামনে আর কয়েকদিন পর যে নববর্ষ, যে ইংরেজি নববর্ষের শুরু হবে, সেই নববর্ষের আগে প্রতিদিন এখানে 2 থেকে 3 হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন এবং লাখ লাখ মানুষ প্রতিদিন একদিনে আক্রান্ত হচ্ছেন। এরকম একটি সময়ে বড়দিনের উৎসব হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বত্রে বাসা বাড়িতে কী ধরনের যে আলোকসজ্জা, সেটি
আপনি দেখতে পাচ্ছেন উৎসবের কোনো কমতি নেই, কারণ মানুষ চায় উৎসব, মানুষ চায় আনন্দ, মানুষ অনেকটাই ঘরে বসে অনেকটাই কিন্তু বোরিং হয়ে যাচ্ছে। এই সার্বিক অবস্থা জানার জন্য আমরা প্রবাসের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। তিনি সুখেন গোমেজ এবং এখানকার একজন তরুণ খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশি। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে কিভাবে এই বড়দিনের উৎসব গতকাল সন্ধ্যায় শুরু হলো, আপনি যদি একটু বলেন যে প্রার্থনার মধ্যে দিয়ে যে উৎসবটি শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে, শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী সকল বাংলাদেশি খ্রিস্টানদের পক্ষ থেকে। গতকালকে আমরা বাংলাদেশি খ্রিস্টানরা সন্ধ্যার দিকে ক্রিসমাস ইভে আমরা প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই প্রোগ্রাম শুরু করি। গির্জায় যাওয়ার মধ্য দিয়ে গির্জায় গিয়ে আমরা জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব শান্তির জন্য আমরা প্রার্থনা করেছি। এবং এইবার করোনা ভাইরাসের কারণে বড়দিনের কিন্তু ব্যাপ্তি এবং আমাদের উদযাপনের ধরনটা কিছুটা পাল্টেছে। আমরা আমাদের গতানুগতিক কীর্তন বা মিশাই যে আমাদের গির্জায় একটু সামাজিক দূরত্ব মেনটেন করে, এবং অনেকে এবার তুলনামূলকভাবে উপস্থিতি কম ছিল। এবং আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে এখানে ইনডোর ডাইনিং সহ সব কিছুই বন্ধ আছে। সুতরাং এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমরা এই বড়দিন উদযাপন এবার ভালো মতো এখানে করতে পেরেছি, এবং নিউ ইয়র্কবাসীর এবং সকল প্রবাসীরা আনন্দপূর্ণ পরিবেশে ঘরে থেকে ঘরোয়াভাবে এই বড়দিনটা উদযাপন করছে। আপনাদের প্রার্থনার মধ্যে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধি, এই বিষয়ে আপনারা প্রার্থনা করেছেন, একটু যদি বলেন। জি, আপনি ঠিকই বলেছেন। আপনারা জানেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারি 20 তারিখে ক্ষমতা গ্রহণ করবে। এই উত্থাল সময়ে এটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তাই আমাদের এই ক্যাথলিক মণ্ডলী এবং অন্য মণ্ডলীর পক্ষ থেকে তার জন্য তার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়েছে। এবং বাংলাদেশ আপনারা জানেন যে বর্তমানে ধর্মীয় কারণে একটি অস্বস্তিকর পরিবেশ সেখানে বিরাজ করেছে। বাংলাদেশ উৎসবের দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ, সবাই যেন সেখানে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে, সেই জন্য বিশেষভাবে সেটা স্মরণ করা হয়েছে। জি, আপনি তো অনেক বছর যাবেন যুক্তরাষ্ট্রে আছেন, এই রকম করোনা মহামারীর মধ্যে আপনি যদি পার্থক্যটা বলেন, গত বছরের আসলে করোনা তখন ছিল না, আমাদের কোনো ধারণাই ছিল না। আপনারা জানেন যে নিউ ইয়র্কে যারা আমরা বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই করোনার ভয়াবহ থাকায়, গত বছর আমাদের বড়দিন উদযাপন ছিল খোলামেলা, এবং আমাদের ইনডোর আউটডোর সব জায়গায় কীর্তন ছিল, আমাদের বড়দিনের উৎসব ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, প্রবাসীদের মিলন মেলা ছিল। কিন্তু এরপর তার কিছুই এখানে হয়নি। সবাই অনলাইন জুমের মাধ্যমে তারা প্রার্থনা সবাই বা বিভিন্ন প্রোগ্রামে তারা মিলিত হয়েছে। এমনকি আমরা পরস্পর বাড়িতে যাওয়ার থেকেও বিরত আছি। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি সর্বোচ্চ 10 জনের একটা লিমিটেশন করে দিয়েছে, 10 জনের বেশি গ্যাদারিং করা যাবে না। সেটাকে এখানে সবাই গুরুত্ব সহকারে মেনে যাচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুখেন গোমেজ। আপনাকেও ধন্যবাদ, এবং সময় টিভি এবং বাংলাদেশের সকল দর্শকদের বড়দিনের শুভেচ্ছা, ধন্যবাদ। জি, ইমদাদ, আপনি শুনছিলেন যে একটি মহামারী করোনা ভাইরাসের যে অবস্থা যুক্তরাষ্ট্রে, লাখ লাখ মানুষ যখন যেখানে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ মারা যাচ্ছেন, এরকম একটি সময়ে বড়দিনের উৎসব এসেছে। যে দেশে আমরা আছি যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রে কিন্তু সিংহভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। অর্থাৎ এই বড়দিনটি কত বড় একটি উৎসব হতে পারে সেটির কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই করোনা মহামারী কিন্তু সেই উৎসব ম্লান করে দিয়েছে। কিন্তু মানুষের মধ্যে যে উৎসব, মানুষের মধ্যে যে আনন্দ, সেটির কিন্তু তারা এই করোনা ভাইরাস কিন্তু ম্লান করতে পারেনি। তারা তাদের নিজেদের মতো করে আনন্দ করছেন। প্রতিটি বাসা বাড়িতে এই রকম যে আলোকসজ্জা করা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতো বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেই যেমন বাংলাদেশে একটি কথা বলা হয়ে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, এটি এখানে আরও ব্যাপকভাবে এই কথাটি সত্যি এবং প্রকৃত অর্থেই মানুষ সমান তালে বাংলাদেশি ধর্মাবলম্বী যারা এখানে অন্যান্য ধর্মের মানুষও যারা আছেন তারাও কিন্তু এই বড়দিনের উৎসবে সামিল হচ্ছেন। এই বাসাবাড়ির আলোকসজ্জা যেন মানুষের মনের মধ্যেও একটি রঙিন আলো হয়ে ছড়িয়ে গেছে। সবার মাঝেই একটি প্রত্যাশা যে করোনা ভাইরাসের যে মহামারীতে যে মানুষ মারা যাচ্ছে, সেই মহামারীতে যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং ভ্যাকসিন দেয়া হচ্ছে, এই ভ্যাকসিন
ভ্যাকসিন সাধারণ মানুষ খুব অচিরেই পাবে এবং যুক্তরাষ্ট্রের মানুষ এই করোনা ভাইরাস এবং পৃথিবীর মানুষ এবং অবশ্যই বাংলাদেশের মানুষও এই করোনা মহামারী থেকে বেরিয়ে আসতে পারবে, এইরকম প্রার্থনাই এখন ঘরে ঘরে এই বড়দিনের প্রার্থনা, এই বড়দিনের উৎসবের অবস্থা চলছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে বড়দিনের উৎসবের সর্বশেষ চিত্র। এমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিয়া, আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার বড়দিনের যে উদযাপন করছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রের মানুষ, তারই সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং করোনা পরিস্থিতি কি রয়েছে যুক্তরাষ্ট্রে সেটিও তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অবশ্য ক্যালিফোর্নিয়া থেকে সহকর্মী লস্কর আল মামুন, তিনিও আমাদেরকে বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন। বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের গদখালি ও সাভারের গোলাপগ্রাম। করোনার ক্ষতি পুষিয়ে উঠতে নিউ ইয়ার সামনে রেখে ব্যাপক বেচা কেনার আশা করছেন ফুল চাষিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাদা, জারবারা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, গোলাপ ও চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুলে ছেয়ে গেছে যশোরের গদখালি এলাকার মাঠ। 2-3 মাসের পরিচর্যায় আপন গতিতে বেড়ে উঠছে নানা রঙের নানা বর্ণের ফুল। বাণিজ্যিকভাবে চাষ করা এই ফুলের চাহিদা রয়েছে সারা দেশে। আমপাং ঝড়ে এসে আর এই যে করোনা ভাইরাস এসে আমাকে একদম টোটাল একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি যদি কিছু ক্ষতি পোষাতে পারি এইটাই আমরা বুক পেতে আসছি আশায়। সাভারের বিরুলিয়া গ্রামে যেদিকে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। রজনীগন্ধা, গ্লাডিওলাস, রডস্টিক ও চন্দ্রমল্লিকায়ও ছেয়ে গেছে পুরো গ্রাম। গোলাপের প্রেমে আকৃষ্ট হয়ে প্রতিদিন প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন দর্শনার্থীরা। ফুলের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করেন অনেকে। সেখানে যদি একটু ভালো কিছু হোটেল হতো আর খাবার দাবারের জন্য, এটা এসে দেখলাম খাবার দাবার অবস্থা একদমই একটু খারাপ। এটা হলে একটু ভালো হতো। বিয়ে শাদী যে অনুষ্ঠানে যে ফুলের যে চাহিদা, আমাদের যে উৎপাদন হইতে চাহিদা তার চেয়ে কম আর কি। কৃষি কর্মকর্তার তথ্য মতে সাভারে 400 একর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। সাদিয়া আফরিন, সময় সংবাদ। পাহাড়, সমুদ্র, ঝর্ণার অপূর্ব মিলন মেলা দেখতে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজারের হিমছড়িতে। একপাশে সমুদ্রের নীল জলরাশি আর অন্য পাশে পাহাড়ের সারি। সিঁড়ি বেয়ে সেই 300 ফুট উঁচু পাহাড়ে ওঠার আনন্দ যা বিমোহিত করছে দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের। দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক, এক পাশে বিশাল সমুদ্র সৈকত আর অন্য পাশে পাহাড়। এর মাঝে দেখা যায় নীল জলরাশি ও ঢেউর খেলা, কাশবন ও পাহাড়ি ফুলের সৌন্দর্য আর জেলেদের সাগরে মাছ শিকারের দৃশ্য। মেরিন ড্রাইভ সড়কের 12 কিলোমিটার দূরের পর্যটন স্পট হিমছড়ি। পাহাড়ের শীতল পানির ঝর্ণা দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরা। যতটুকু ঘুরছি খুবই ভালো লাগছে। হানিমুন আসছিলাম কক্সবাজার, ওখান থেকে হিমছড়ি হয়ে ইনারিতে যাচ্ছি। বিশাল পাহাড়ের 260টি সিঁড়ি বেয়ে পর্যটকরা উঠছেন 300 ফুট উঁচু পাহাড়ে, যেখান থেকে সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা। মানুষজন ছাড়া সমুদ্রের অনুভূতিটা একটু অন্যরকম। পাহাড় থেকে পুরো সমুদ্র ভিউটা আসলে খুবই ভালো লাগছে। কক্সবাজার থেকে ইজি বাইক, সিএনজি ও জিপ যুগে পর্যটকরা যেতে পারবেন পাহাড়ি জনপদ হিমছড়িতে, যেখানে প্রবেশ করতে জনপ্রতি পর্যটককে গুনতে হয় 23 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে উঠেছে খুলনার রূপসা মাছ বাজার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, যাব তার কাছে। খুলনা সহ দক্ষিণাঞ্চল মাছের জন্য বিখ্যাত, আর খুলনার রূপসা পাইকারি বাজার যেখানে সমস্ত মাছ এখানে আসে, বিভিন্ন প্রকার মাছ, এবং সকাল থেকে এখানে শুরু হয় কেনাবেচা। আজও তীব্র শীত উপেক্ষা করে কিন্তু এখানকার কেনাবেচা চলছে এবং ব্যবসায়ীরা তারা মাছ বিক্রি করছেন এবং ক্রেতারা মাছ কিনছেন। নানা ধরনের মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং সাধারণত আমরা দেখি যে শীত মৌসুমে মাছের আমদানি এই বাজারে বেশি হয়ে থাকে, আর এই মাছের দেশি প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ সহ হাইব্রিড প্রজাতির মাছ, সব ধরনের মাছের যে প্রাপ্যতা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এখানে দেখা যাচ্ছে। পার্শে মাছ, ট্যাংরা মাছ, এছাড়া বাইলে মাছ সহ
আরও কিছু মাছ রয়েছে। এছাড়া তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি, ছোট মাছ দেখতে পাচ্ছি। এই সব মাছের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং ক্রেতারা এই মাছ কেনার জন্য কিন্তু এখানে ভিড় করছেন এবং যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের দামও বিভিন্নভাবে হাঁকানো হচ্ছে এবং এই মাছের শীত মৌসুমে সাধারণত আমরা দেখি যে মাছের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। তো তেমনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নদীর মাছ রয়েছে এবং দেশি প্রজাতির মাছ, ভোলা মাছ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও কিছু মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাছগুলো থরে থরে সাজানো রয়েছে। তো আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এখানে কি কি মাছ এই মুহূর্তে এখানে বিক্রি করছেন এবং দাম কেমন? এই মুহূর্তে এখন বিক্রি করছে যে ভোলা মাছ আছে, চেলা মাছ আছে, বাঁশপাতা আছে, তারপর আপনার খয়রা মাছ আছে, বাইলে আছে, ভেটকি আছে, রুই আছে, পাইসা আছে, মোটামুটি সব প্রকার আছে। দাম এখন কম যাচ্ছে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, করোনা পরিস্থিতি খারাপ, মানুষের সমাগম খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ, দাম কম যাচ্ছে, বাজার মন্দা যাচ্ছে। এমনি বাজারে যে দামটা থাকে তার থেকে কত কম? তার থেকে কেজিতে মনে করেন 50-60 এরকম কম আছে পার কেজিতে প্রতি মাসে। আপনারা শুনছিলেন যে মাছের দাম নিয়ে এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের বক্তব্য শুনছিলেন। তারা বলছেন যে এই মুহূর্তে মাছের প্রচুর আমদানি রয়েছে, বিশেষ করে এখানে দেশি এবং সামুদ্রিক মাছ সব মাছই এখানে রয়েছে এবং সে মাছগুলো ক্রেতা নাগালের মধ্যে রয়েছে এবং করোনা পরিস্থিতির কারণে তারা বলছে যে বেচাকেনা একটু কম, মাছের আমদানি বেশি হলে বেচাকেনা কম এবং যে কারণে মাছ কিন্তু কম দামেই বিক্রি হচ্ছে। তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আমরা তো আপনারা মাছ বিক্রি করেন সারা বছর, সেই সারা বছরের মধ্যে এই শীত মৌসুমে মাছের এত বেশি আমদানি কেন হয়ে থাকে? এই শীতের সময় এটা যে মৌসুমের সময় তো বিল খালের মাছগুলো ছেঁচে কাটা করে ওরা মাছটা নতুন করে উঠে দিয়ে আবার নতুন করে মাছ ওরা বৃদ্ধি করে ছাড়ার পরে ওই মাছটা বড় হওয়ার সাথে শীতের সময় এই মাছটা বলে না, যাতে শীতের সময় মাছটা ওরা উঠেই বিক্রি করে বাজারের দামে বিক্রি করে দেয়, কম হোক আর বেশিও বাজার দামে বিক্রি করে দেয়। তো আপনারা এই সারা বছর যে মাছ বিক্রি করেন এই শীত মৌসুমে আপনাদের যে লভ্যাংশ বা লাভের পরিমাণ কেমন হয়ে থাকে? শীতের সময় লাভের অংশ কমে এই জন্যই, শীতের সময় খাওয়ার সংখ্যা কম, গরমের সময় ইলিশ মাছ বেরোয় মাছের একটা সাইজটা থেকে 2-1 খাতি পড়ে, যার জন্য এখন বর্তমান মাছের যে পরিস্থিতি দাম বেশি আর আপনার এই মাছের আর কি কোনো খাওয়া কম জনগণের যে পরিস্থিতি করোনার জন্য লোকজন বিরতি পড়ে না, যার যার মতন সে গৃহবন্ধুভাবে চলাফেরা করতেছে, যাতে মাছের দামটা অনেকটা কম। আমরা এতক্ষণ শুনছিলাম একজন বিক্রেতার কাছে, তিনি জানাচ্ছিলেন যে শীত মৌসুমে সাধারণত মাছের যে আমদানি সেটি বেশি হয়ে থাকে। এর একটি কারণ হচ্ছে খালবিল বা নদীনালা এগুলো শুকিয়ে যায় বা পানি শুকিয়ে যাওয়ার কারণেই তারা কিন্তু এই মাছগুলো এই বাজারে চলে আসে এবং বাজারে আসার কারণে মাছের প্রচুর আমদানি হয়ে থাকে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে হয়ে থাকে। স্বাভাবিকভাবে যে মাছটার দাম থাকে তার থেকে কেজি প্রতি 50 থেকে শুরু করে 100 টাকা বা 150 টাকা কোনো মাছে আমরা কম পেয়ে থাকি। তো আমরা এখানে দেশি প্রজাতির কিছু মাছ দেখতে পাচ্ছি, দেশি প্রজাতির কিছু মাছ এখানে দেখা যাচ্ছে। তো বোয়াল মাছ এবং সরপুঁটি মাছ, রয়না মাছ, এই মাছগুলো এবং ছোট ছোট ট্যাংরা মাছ, দেশি বাইন মাছ, এই মাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আচ্ছা, ছিলাম যে এই আপনি কি ধরনের মাছ? আমি বোয়াল মাছ, আইর মাছ, রয়না মাছ, বাইন মাছ, ট্যাংরা মাছ, সরপুঁটি মাছ এগুলো বিক্রি করতেছি। এটার দাম হলো গিয়ে মনে করেন এই রয়না মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, 350 টাকা কেজি, 200 টাকা কেজি। তারপরে বোয়াল মাছ, আইর মাছ বিক্রি হচ্ছে আপনার 500 টাকা কেজি, 450 টাকা, 400 টাকা, 350 টাকা কেজি। বোয়াল মাছ বিক্রি হচ্ছে 260 টাকা, 250 টাকা, 300 টাকা। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আরেকজন ক্রেতার কাছে যে দেশি মাছ এই মুহূর্তে কিন্তু এই বাজারে প্রচুর আসছে, তবে শীত যত আর একটু বাড়বে বা ততই বেশি কিন্তু এখানকার মাছের আমদানি বেশি হবে এবং দেশি মাছের পাশাপাশি আমরা সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি, কিছু হাইব্রিড মাছও দেখতে পাচ্ছি। হাইব্রিড মাছের মধ্যে আমরা দেখতে পেয়েছি পাঙ্গাস মাছ রয়েছে এবং দেশি হাইব্রিড প্রজাতির কই মাছ রয়েছে, শিং মাছ রয়েছে এবং এইগুলো কিন্তু দেশের নিম্ন অঞ্চল থেকে
খুলনার নিম্ন অঞ্চল থেকে মাছগুলো চাষাবাদ হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু এই মাছগুলো এই পাইকারি বাজারে আসে এবং এই পাইকারি বাজার থেকে কিন্তু ক্রেতারা তারা কিন্তু খুচরো পর্যায়ের ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে তারা কিন্তু খুচরা বাজারে এগুলো বিক্রি করে থাকে। তো আমরা একটি বিষয় দেখেছি যে খুচরা বাজারে যখন এই মাছটি চলে যায় তখন কিন্তু ক্রেতারা কিন্তু সেখানে দাম নিয়ে কিন্তু তাদের একটা অসন্তুষ্টি থাকে সব সময় এবং ক্রেতারা যেটি বলেন সেটি হচ্ছে যে এই পাইকারি বাজারের যে মূল্য তার থেকে যদি একটি সহনীয় পর্যায়ে খুচরা পর্যায়ে যদি বিক্রি হয়ে থাকে তাহলে কিন্তু ক্রেতারা সারা বছর তারা তাদের নাগালের মধ্যে এই মাছের দামগুলো তারা পেতে পারে। তো আমরা সাধারণত দেখে থাকি যে শুধু শীত মৌসুম না, বর্ষা মৌসুমে আমরা দেখে থাকি এখানে ইলিশের প্রচুর আমদানি হয়ে থাকে, এছাড়া অন্যান্য মাছেরও আমরা আমদানি দেখতে পাই। তো এখানে একটা উল্লেখযোগ্য যে অনেক ক্রেতা কিন্তু এই পাইকারি বাজারে ব্যক্তি পর্যায়ে তারা কিন্তু আসতে পারে না, যে কারণে তাদের খুচরা বাজারের উপর নির্ভর করতে হয় এবং যে মাছগুলো এই আমরা যেটা দেখে থাকি যে এই মাছগুলো বর্তমানে যে দাম রয়েছে সেটি কিন্তু যে মৌসুম ছাড়া যে মাছগুলো বাজারে ওঠে সেখানে মাছের এত বেশি প্রাপ্যতা থাকে না এবং পাশাপাশি যে মূল্য থাকে সে মূল্য কিন্তু প্রচুর বেড়ে যায় এবং সেটি কোনো কোনো মাছের দাম কেজি প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত এখানে বৃদ্ধি হয়ে থাকে। তো আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই যে খুলনা থেকে কিন্তু প্রচুর মাছ বিদেশেও পাঠানো হয়ে থাকে এবং চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয়ে থাকে, পাশাপাশি ইলিশ এবং অন্যান্য মাছও ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠানো হয়ে থাকে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে মাছ বাজারের বেচা কেনার সর্বশেষ খবর। খুলনার রূপসা বাজার মাছ বাজার থেকে আমাদেরকে মাছ বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে চান্দিয়ারা গ্রামে এই কর্মসূচি করা হয়। এ সময় ইতালি প্রবাসী সুমন আহমেদের পক্ষ থেকে অর্ধশত প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেয়া হয়। প্রবাসী থেকে এমন একটি উদ্যোগ নেয় আনন্দিত অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিরা। চট্টগ্রামে বঙ্গবন্ধু স্টেটমেন্ট অব দ্য ইরা শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের 12 জন শীর্ষস্থানীয় এবং প্রতিশ্রুতিশীল শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শুক্রবার শুরু হওয়ায় প্রদর্শনী চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই চিত্র প্রদর্শনী। পাঠের খেলা এখন স্থান করে নিয়েছে মুঠোফোনে। শহুরে সভ্যতার খেলার মাঠ ও সঙ্গীর সঙ্গ অবশ্য যান্ত্রিক এই সময়ে পাওয়া দুষ্কর। দুনিয়া জুড়েই এই ধারায় এখন যুক্ত বাংলাদেশেও। দেশেই তৈরি হচ্ছে মোবাইল গেমস, সেই সঙ্গে সম্ভাবনা জাগাচ্ছে বিপুল কর্মসংস্থান ও অর্থনৈতিক নতুন দিগন্তেরও। আতিকুর রহমান তমালের আরও একটি রিপোর্ট। লুডো বাংলাদেশ তো বটেই, গোটা উপমহাদেশে খুব পরিচিত একটি খেলা। কালের বিবর্তে এই জায়গায় দখল করেছে স্মার্টফোন। এটি নিঃসন্দেহে বলা যায় প্রতি মুহূর্তে বিশ্বের বহু মানুষ মোবাইল গেম নিয়েই মেতে আছেন। যুগের চাহিদায় সাড়া দিয়ে স্বল্প পরিসরে হলেও এদেশেও তৈরি হচ্ছে মোবাইল গেমস। সেখানে যুক্ত হচ্ছেন সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা অনেক তরুণ। অবশ্যই চাইবো যে বাংলাদেশ এক সময় ওয়ার্ল্ডের টপ গেমগুলোর মধ্যে আমাদের গেমগুলোর নাম থাকবে। 168 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি থেকে আমরা একটা বাইট আমরা আমাদের দেশে অর্জন করতে পারি। আমরা বিশাল একটা হচ্ছে আপনার ফরেন কারেন্সি বা ফরেন রেমিটেন্স আমাদের দেশে নিয়ে আসতে পারি। কিন্তু দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে গত কবছর অনেক মেধাবী পাড়ি দিয়েছেন বিদেশে। যে একটা ভালো পরিমাণে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে ফিল্ডে, ওভারঅল আইটি সেক্টরের উপরে। গেম যে আইটির ভিতরের একটা পার্ট, এই জায়গাটার অ্যাওয়ারনেসটা কম, কিন্তু গেমটার উপরে কোনো আলাদা করে ইমফেসিস এখনো আসেনি। বিশ্বের অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে যে কোটি সেক্টর অবদান রাখে তার মধ্যে অন্যতম গেমিং ইন্ডাস্ট্রি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে বিপুল কর্মসংস্থান তৈরির বিকল্প নেই। গেম তৈরি হতে পারে একটি কার্যকরী শিল্প। বছরে প্রায় 22,000 তরুণ তরুণী এই কম্পিউটার সায়েন্স এবং
ইঞ্জিনিয়ারিং এই জাতীয় রিলেটেড সাবজেক্টে গ্র্যাজুয়েট করে প্রত্যেক বছর। তাদেরকে আবার একটা ট্রেনিং নিতে হয় গ্র্যাজুয়েশনের পরে, সেটা না করে সিলেবাসের মধ্যে কি করে ঢোকানো যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, এই সেক্টরকে সহায়তা করতে মন্ত্রণালয় সবসময় পাশে আছে। আমাদের গেমিং ইন্ডাস্ট্রি একটা বিরাট সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি। আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বড় ধরনের একটা রেভিউ আর্নিং সোর্স হিসেবে গেমিং ইন্ডাস্ট্রিতে আমরা আনতে পারবো। দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বড় কোম্পানিগুলো যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়, সেজন্য উপযুক্ত সহায়ক পরিবেশ তৈরির দাবি সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সদ্যজাত সন্তান ও স্ত্রীকে ফেলে লাপাত্তা স্বামী, খোঁজ মেলার পর অস্বীকার করলেন তাদের অস্তিত্ব। অধিকার আদায়ে মা গেলেন আদালতে। ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃ পরিচয়ের স্বীকৃতি পেয়েছেন ঠিকই, কিন্তু কোর্ট কাচারিতেই কেটে গেছে 5টি বছর। মায়ের হাত ধরে ছোট্ট রাফি এখনও ঘুরছে আদালতের দ্বারে দ্বারে। আফজাল হোসেনের রিপোর্ট। ভালোবেসে ইকবাল হোসেন বাবুকে বিয়ে করেন ফরিদপুরের সুখী আক্তার। বিয়ের 4 বছর পর কোলজুড়ে আসে ফুটফুটে এক সন্তান। নাম রাখেন ইমরান হাসান রাফি। রাফির আগমনের পর অদৃশ্য কারণে যোগাযোগ বন্ধ করে দেন তার বাবা। খোঁজ নিয়ে দেখা যায় গোপনে আরেকটি বিয়ে করেছেন তিনি। অস্বীকার করে বসেন আগের বিয়ে ও সন্তানকে। রাফির বয়স এখন 5 বছর। বাবার স্বীকৃতি চেয়ে মায়ের হাত ধরে ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বাবা ইকবাল হোসেন বাবু প্রথমে রাফিকে নিজের সন্তান মানতে নারাজ। মামলা গড়ায় আদালতে। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ইকবাল হোসেনই রাফির বাবা। এবার সন্তানকে স্বীকার করলেও বউকে অস্বীকার করে বসেন পাষণ্ড স্বামী। বাচ্চাটা মে মাসের 24 তারিখে হয়, 25 তারিখেও আসে হসপিটালে। ওখান থেকে বাচ্চাকে আমাকে দেখে আমার মা থাকে, বাবা থাকে, ওখান থেকেও চলে যায়, আর আসে না। ভুক্তভোগী এই নারী জানান, সন্তানের জন্য আইনি লড়াই করতে করতে তিনি এখন নিঃস্ব প্রায়। সঙ্গী এখন সামাজিক নানা বঞ্চনা। আমার ছেলে বলে যে আমার আব্বুকে নাই, তো এই জিনিসগুলো আসলে খুব কষ্ট লাগে। কোর্ট কাছারিতে যাওয়ার পরে দেখলাম যে মানুষ টাকা ছাড়া তো কিছু চিনেই না। ছোট্ট রাফি এখনো জানে না বাবার আদর কি। বাবা যেন থেকেও নেই। জন্মের পর বাবাকে শুধু দেখেছেন আদালতের কাঠগড়ায়। আমি ইগোলেশন বাবুরে দেখছি। কোথায় দেখছো? যে কোর্টে। এ বিষয়ে জানতে রাফির বাবাকে ফোন করে সময় সংবাদ। তিনি জানান 3 লাখ টাকার বিনিময়ে রফা দফা করছেন তারা। সেই প্রক্রিয়ায় চলছে। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য মায়ের এমন অমানবিক আইনি লড়াই তাই বিস্মিত করেছে সবাইকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ময়মনসিংহ প্রিমিয়ার লিগ। এমপিএল-এর 100 বলের 5 দিনের জমজমাট এক ক্রিকেট আসর। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সাথে স্থানীয় ক্রিকেটাররাও সমান তালে পারফর্ম করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। দর্শকদের ঠাসা ছিল প্রতিটি ম্যাচ। এর মাধ্যমে স্থানীয় ক্রিকেটে জাগরণ সৃষ্টি হয়েছে বলে মনে করেন আয়োজকরা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। এমপিএলে সবার দৃষ্টি ছিল জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের দিকে। দর্শকদেরও হতাশ করেননি শোভাগত হোম, সাব্বির রহমান, ফরহাদ রেজা, ইলিয়াস সানিরা। সর্বোচ্চ 12 উইকেট ও 55 রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন থান্ডার্সের শোভাগত হোম। রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাব্বির। 100 বলের নতুন এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছেন তারা। অনেক ভালো, ওরা অনেক লার্নিং শিখতেছে। যদি ভালো শিখে নেয় তাহলে ওদের জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য। আমাদের যত বেশি টুর্নামেন্ট হবে আমাদের মেজরিটি বাড়বে, যারা ইয়াং প্লেয়ার আছে আরও বেশি শিখতে পারবে। সেই হিসেবে যারা বাইরে থেকে এসছে তারাও তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। ওভারঅল আমি বলবো যে এই টুর্নামেন্টটা আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেকটা বেনিফিট। আপনারা যদি বলে অবশ্যই আসবো ইনশাল্লাহ। বাট খুবই ভালো লাগছে যে অনেকদিন পরে আমরা এরকম দর্শকের মধ্যে টুর্নামেন্ট খেলছি। 100 বলের টুর্নামেন্ট ফার্স্ট টাইম এত বড় একটা আয়োজন করলো, খুবই বিউটিফুল। কি বলবো, খুবই ভালো লাগছে আমার কাছে টুর্নামেন্টটা। এদিকে জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সাথে পাল্লা দিয়ে ভালো করেছেন স্থানীয় ক্রিকেটাররাও। জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের 2 সহোদর যমজ সান মুন, রাইডার্সের রনি, ফাহিম, থান্ডার্সের আরমান সামিরা দারুণ খেলেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। এত বড় প্লেয়ারদের সাথে খেলতে পারছি, এটা অনেক কিছু। ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি। তারপর ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারছি, যেগুলো আমাদের ভবিষ্যতে বা ফিউচারে অনেক কাজে লাগবে। লোকাল প্লেয়াররাও ওদের সাথে পাল্লা দিয়ে কিন্তু পারফরমেন্স করছে। ওরা পিছায় নাই, নিজেদেরকে প্রুভ করছে। ট্যালেন্টে আমরা ভরপুর, সুযোগ দরকার আমাদের। ওদের থেকে ভালো পারফরমেন্স করেছি,
এটাই আমাদের টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল এবং আমি খেলা শুরুতেই বলেছিলাম যে ওদের দিকে না তাকিয়ে নিজেদের অ্যাবিলিটিটা শো করো। আয়োজকরা বলছেন এর মাধ্যমে স্থানীয় ক্রিকেটে জাগরণ সৃষ্টির পাশাপাশি উঠে আসবে নতুন নতুন ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটটাকে ইন্সপায়ার করা যায় এমন একটা কিছু আয়োজন করার চেষ্টা করেছিলাম। ডেফিনেটলি যে দর্শকদের আগ্রহ, এরপর থেকে ময়মনসিংহ ক্রিকেটে আমরা আশা করি রেগুলার লিগ হবে, টুর্নামেন্ট হবে, যার মাধ্যমে আবার আমার ময়মনসিংহ ক্রিকেটে আগের মতো অনেক বেশি প্লেয়ার প্রডিউস করতে পারবো। ডিভিশনাল স্টেডিয়াম চাই, এইগুলির মাধ্যমে হয়তো এই স্ট্রাকচার তৈরি হলে ডেফিনেটলি আমরা হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে সম্ভব ময়মনসিংহের মাঠে। ঘরের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকতের খেলার কথা থাকলেও বিসিবির অনুমতি না মেলায় শেষ মুহূর্তে খেলা হয়নি তাদের। শোভাগত হোম, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মুক্তার আলীরা তাদের সেই অভাব পূরণ করেছেন ভালোভাবেই। দর্শকদের স্মৃতিতে অনেকদিন উজ্জ্বল থাকবে 100 বলের এই এমপিএল। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী বছর ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ও পেরুতে হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ কোভিড-19 মহামারীর কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে দুটি ইভেন্টই হবে 2023 সালে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা। কোভিড-19 মহামারীর কারণে আন্তর্জাতিক খেলাধুলার ইভেন্ট আয়োজন বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে, তাই কোনো ঝুঁকি না নিয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ফিফা, তবে আয়োজক দেশে কোনো পরিবর্তন আসেনি। সবশেষ 2019 সালে ব্রাজিলে বসে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের আসর। সেবার চ্যাম্পিয়ন হয় আয়োজকরা। 24 দলের ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল গত বছর পোল্যান্ডে হওয়া সেই আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ইউক্রেন। কোভিডের কারণে এবছর অনুষ্ঠিত হবার কথা থাকলেও ইউরো, কোপা আমেরিকা ও আফ্রিকান নেশনস কাপের মতো আসরগুলো স্থগিত করা হয়েছে। এবার ফেডারেশন কাপের খবর জানাবো। শনিবার দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:15টায়। একই মাঠে রাত 8টায় সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপের শুরুটা দারুণ হয় আরামবাগ ক্রীড়া সংঘের। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে মতিঝিল পাড়ার ক্লাবটি। এবার তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দলগত পারফরমেন্স করে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আরামবাগ। তরুণদের পাশাপাশি বিদেশিরাও সেরাটা দিতে মুখিয়ে আছে। অন্যদিকে প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে ব্যাকফুটে উত্তর বারিধারা। ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় তারা। আরেক ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে হারের আক্ষেপ ভুলে এবার ইতিবাচক ফুটবল খেলে জিততে চায় গোপীবাগের দল ব্রাদার্স। অন্যদিকে জয় দিয়ে ফেডারেশন কাপের মিশন শুরু করে আত্মবিশ্বাসের তুঙ্গে সাইফ। কোচের আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর সবুজ ইয়াসিন আরাফাতরা। শীত আসলেই ঢাকার আকাশ ছেয়ে যায় নানা রং বেরঙের ঘুড়িতে, সাথে যোগ হয়েছে সাকরাইনের আগমনী বার্তা। তাই তো রাজধানীর পুরান ঢাকা এখন উৎসবের নগরী। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তির আগ্রাসনে দিনে দিনে ম্লান হচ্ছে ঘুড়ি উৎসবের আনন্দ, কমছে ঘুড়ির সংখ্যাও। মাহবুব রিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। পৌষের রুক্ষতা নয়, গোটা আকাশের দখল নিয়েছে গোত্তা খাওয়া ঘুড়ি। নাটাই আর সুতোর যুদ্ধ, সীমাহীন বাধায় মুক্ত বিহঙ্গ, মুখর তাদের ওড়াউড়ি। যত দূর চোখ যায় অপার সীমায় তাদেরই রাজত্ব। ইট পাথর নয়, এ যেন ঘুড়িরই শহর। উৎসবের জন্য চাই জুৎসই প্রস্তুতি। সারা বেলা তাই কাটে চুর, রং আর শিরিষের সাথে। সুতোর মাঞ্জাটা হওয়া চাই আরো ধারালো, প্রতিপক্ষের দাম্ভিকতা হওয়া চাই চূর্ণ। এমন প্রস্তুতি তারই জন্য। তবে দিনে দিনে এমন উৎসবের কমেছে ঔজ্জ্বল্য। আগে আকাশ ভরা ঘুড়ি থাকতো, এখন হলো দিন দিন বিলুপ্তির পথে। কেউ উড়াচ্ছে না, দেখা যায় একমাত্র সাকরাইন আসলে ওদিন উড়ায়। এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এগুলো নিয়ে আসক্ত থাকার কারণে এখন আর ঘুড়ির ভিতরে তাদের ইন্টারেস্টটা খুবই কম হয়ে গেছে। খোলা আকাশে যে ঘুরে উড়াচ্ছি, ঠিক আছে, এটার উপর মানে মনে একটা অন্যরকম একটা প্রশান্তি আসে। তবুও নিয়ম মেনেই ম্লান আকাশে ওরে ঘুড়ি। সকাল গড়িয়ে সন্ধ্যা চলে কাটাকুটি। এখন অন্য পদ হয়ে গেছে, এক একজন পিএ সেট ওঠায়, নাচা গান করে, এই সব সমস্ত করে। এখন এই ঘুড়ি উৎসবটা এখন আর নেই। ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে এই নাটাই, এই সুতো আর এই ঘুড়ি। পুরান ঢাকার ম্লান দেয়ালের মতো ঘুড়ি উৎসব দিনে দিনে রং হারালেও এখনও হাজারো তরুণ স্বপ্ন দেখে
এই গোত্তা খাওয়া ঘুড়িতেই। নির্মল বিনোদনের দারুণ এক উৎস হতে পারে এই ঘুড়ি উৎসব। তাই তো শুধু পুরান ঢাকার ফ্রেমেই বন্দী নয়, ঢাকার শিশুরা মজুক ঘুড়ির প্রেমে। আপাতত প্রত্যাশা হোক এটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসেই চলবে মেট্রো রেল। প্রতি মাসে নির্মাণ হচ্ছে 1 কিলোমিটার ভায়াডাক্ট, বসছে রেলের স্লিপারও। শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি মাত্র 19টি। প্যারাপেট তৈরিতে তুলনামূলক ধীরগতি। চট্টগ্রামে নানা অজুহাতে চলছে নির্বিচারে পাহাড় কাটা। 1 দশকে বিলীন হয়েছে অন্তত 200। রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।